আমাদের এই রাজ্য থেকে 18 জন সাংসদ নির্বাচিত হয়েও বিজেপির একজনও সাংসদ হয়নি। ভারতবর্ষের যে সকল রাজ্য থেকে কেন্দ্র সরকার উদ্বৃত্ত ট্যাক্স মানে উদ্বৃত্ত রাজস্ব তুলে নিয়ে যায় তার অন্যতম রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। বাংলা থেকে 100 টাকা গেলে মাত্র 90 টাকা আসে। 10% 10 টাকা বাঙালির পকেট থেকে নরেন্দ্র মোদীর সরকার চলছে, কেন্দ্রের সরকার চলছে। 10 বছরে যেসব রাজ্যের জন্মহার 2.5 বা 3-এর বেশি, সেই সব নিয়ে বিজেপি কি চিন্তা ভাবনা করলো? ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে সম্ভবত কোনো রাজনৈতিক দল সরাসরি একজন ধর্ষকের পক্ষে মিছিল করছে, বুক চিতিয়ে করছে, এর উদাহরণ হচ্ছে বিজেপি। এবার আমি চলে যাব কৃষাণু মিত্রের কাছে। তিনি কি মনে করছেন 42টা আসনে বাংলার ফলাফল আগামী দিনে ঠিক করে দেবে 2024 থেকে 2026-এর বাংলার রাজনীতির রোডম্যাপ? কি বলবেন তিনি? কৃষাণু। ধন্যবাদ ঋতব্রত, ধন্যবাদ বাংলা হান্ট এবং R+। ইতিমধ্যেই যে বক্তব্য এখান থেকে রাখা হয়েছে, বক্তারা অনেকগুলো বিষয় উদ্ধৃত করেছেন এবং এই আজকের যে মূল বিষয় তার অনেকগুলো পয়েন্টসই অ্যাড্রেস হয়ে গেছে। পুনরায় সেইগুলোকে আবার বলা, রিপিটেশন, এইগুলো যারা শুনছেন বা তোমাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনবেন তাদের একটা রিপিটেশন বা বোরিং লাগতে পারে। আমি শুধু মানে কয়েকটা প্রশ্ন এই বক্তাদের কথার মধ্যে থেকে যেগুলো আমার মনে জেগেছে। প্রথম কথা হলো যে 42-এ আমি যেটা বুঝি যে লোকসভার আসন 42 এবং লোকসভার ভোট চলছে এবং আমরা সকলেই বাংলার রাজনীতি করি এবং আমরা যেই ভবিষ্যৎটা দেখি ওটা বাংলার মাটি থেকেই দেখি। তো সুতরাং আমাদের একটা অন্তত বটম লাইনে হয়তো এখানে যতগুলো চেয়ারে পাতা আছে এবং যতজন বসে আছে সকলেই আমরা এগ্রি করব, বা যারা দর্শক শুনছেন বা শুনবেন আমরা সকলেই এগ্রি করব যে আমাদের বেসিক দাবি দাবাটা হচ্ছে এই 42টা আসন যেই রাজ্যে আছে, আমরা যেই পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করছি, আমরা যেই জিওগ্রাফিটাকে রিপ্রেজেন্ট করছি, এর বাইরে আমাদের কিছু নেই। আজকে এটা তো প্রশ্ন উঠবে যে বিজেপি সর্বভারতীয় পার্টি, একটু আগে অভিষেক বলল ওর দলও সর্বভারতীয় পার্টি, আজকে বিজেপির এখান থেকে 2019-এর নিরিখে 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিল। পাশের রাজ্য বিহার, বিজেপির 17 জন সাংসদ নির্বাচিত হয়েছিল। একদম যদি আমি পশ্চিমে চলে যাই, যেটা আমাদের এখন ভারতবর্ষের স্বর্ণময়ী রাজ্য, যেটা ফোকাস স্টেট, যেটা সব কিছু মানে যে সুয়োরানির দুয়োরানির যে সুয়োরানি, তো সেই গুজরাতে 26টা আসন বিজেপি পেয়েছিল। বর্তমান কেন্দ্র সরকারের গুজরাতের 26 জন বিজেপি সাংসদের মধ্যে 7 জন ক্যাবিনেট মিনিস্টার আছে। পাশের রাজ্য বিহারের 17 জন বিজেপি সাংসদের মধ্যে 4 জন ক্যাবিনেট মিনিস্টার আছে। আমাদের এই রাজ্য থেকে 18 জন সাংসদ নির্বাচিত হয়েও বিজেপির একজনও সাংসদ হয়নি। এটা তো বিজেপির প্রশ্ন, মানে বিজেপির ক্যাবিনেট মিনিস্টার হয়নি, তো এটা তো বিজেপিরও প্রশ্ন হওয়া উচিত। তার কারণ হচ্ছে তাদের ভবিষ্যৎ তো এখানকার মানুষকে দাবি দাবা আদায় করে আসবে বলেও তো বিজেপিটা এখানে সশক্ত হবে। বিজেপি শক্তিশালী তো এখানে হতে পারবে না যে বিজেপি যদি দাবি দাবা। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা গনি খান চৌধুরী হোক, বিভিন্ন সাংসদরা, ইন্দ্রজিৎ গুপ্ত হোক, আজকে সোমনাথ চট্টোপাধ্যায়, তারা বিভিন্ন সময় ছোট বড় দিল্লি থেকে লড়াই করে বাংলাতে দাবি দাবা আদায় করে দেখিয়েছেন। সে রেলের প্রকল্প হোক, সে অন্যান্য মন্ত্রকের প্রকল্প হোক, যেগুলো কেন্দ্রে একাধিকার। একটু আগে গর্গ একটা কথা বললে, এটা তো বুঝতে হবে, বলছে নাকি চুরি হচ্ছে। আজকে এটা বলতে হবে যে ভারতবর্ষের যে সকল রাজ্য থেকে কেন্দ্র সরকার উদ্বৃত্ত ট্যাক্স মানে উদ্বৃত্ত রাজস্ব তুলে নিয়ে যায় তার অন্যতম রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। আপনারা যেসব রাজ্যতে ডবল ইঞ্জিনের সরকার চালাচ্ছেন তার সিংহভাগ রাজ্য হচ্ছে যত রাজস্ব কেন্দ্র সরকারকে দেয় তার কয়েক গুণ। আমি শুধু 3টে উদাহরণ দিচ্ছি। উত্তরপ্রদেশ প্রতি 100 টাকা যে কেন্দ্র সরকারকে রাজস্ব দেয় তার এগেনস্টে 303 টাকা কেন্দ্র সরকার থেকে পায়। আপনি বলছেন যোগী এত ডেভেলপমেন্ট করছে, আর পুরো কেন্দ্র সরকারের রাজস্ব ওখানে ইনভেস্ট হয়েছে গত 5 বছরে। পাশের রাজ্য বিহার
100 টাকা রাজস্ব বিহার থেকে কেন্দ্র সরকার পেলে তার পরিবর্তে কেন্দ্র সরকার বিহারকে 333 টাকা দেয়। বাংলা থেকে 100 টাকা গেলে মাত্র 90 টাকা আসে, মানে উদ্বৃত্ত 10%, 10 টাকা বাঙালির পকেট থেকে নরেন্দ্র মোদীর সরকার চলছে, কেন্দ্রের সরকার চলছে। তারপরে আপনি আমাদের এখানকার প্রকল্প থামিয়ে দিয়ে বলছেন যে চুরি হচ্ছে। আচ্ছা, চুরিটা যদি হচ্ছে তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তার মাপকাঠি আছে, সেটাকে বিচার করার ব্যাপার আছে। আপনার শাসিত ডবল ইঞ্জিন রাজ্যতে বাংলার তথাকথিত চুরি থেকে 7 গুণ বেশি চুরি হচ্ছে। আজকে শুধু আয়ুষ্মান ভারত প্রকল্প, কেন্দ্র সরকারের প্রকল্প, এখানে বলা হচ্ছে 9 লক্ষ টার্ম, শুধুমাত্র 2 বছরের অডিট রিপোর্ট বলছে, সিএজি অডিট রিপোর্ট বলছে 9 লক্ষ অপারেশন হয়েছে পেশেন্ট ডিসচার্জের পর। পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে, তারপর অপারেশন হয়েছে, এই সংখ্যাটা 2 বছরে 9 লক্ষ, শুধুমাত্র 2টো রাজ্যতে। আজকে সেখানে দেখা যাচ্ছে মানুষ মরে গেছে, তারপরে তার ওষুধ ক্রয় হয়েছে, তার নামে প্রেসক্রিপশনের বিনিময়ে তার টেস্ট হয়েছে, এরকম লক্ষ লক্ষ সিএজি অডিট বলছে। আজকে যদি 100 দিনের কাজের অডিট রিপোর্ট দেখি, সিএজি অডিট রিপোর্ট, আজকে আবাসের অডিট রিপোর্ট দেখি, কেন্দ্রের সিএজি অডিট রিপোর্ট, আজকে যদি যে এই যে কি জানো ওটা বাথরুমের কি নাম জানো ওটাকে বলে, ওই স্বচ্ছ ভারত প্রকল্পে, স্বচ্ছ ভারত প্রকল্পতে বিজেপি শাসিত রাজ্য এমপি, ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট, এসব রাজ্যতে দেখা যাচ্ছে বিল্ডিংটা, বাড়িটা তৈরি হয়েছে 2-2.5 হাজার টাকায়, আর 12,000 টাকা সেখানে না জলের কানেকশান হয়েছে, না একটা শৌচাগারে যা যা প্রয়োজনীয় তার কিছু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, জলের লাইন অবধি নেই। আপনি শুধু একটা 4টা দেওয়াল তৈরি করেছেন, উপরে একটা অ্যাসবেস্টার দিয়ে দিয়েছেন, বড় কেলেঙ্কারি। এক একটা ব্লক ধরে ধরে সিএজি রিপোর্টে বলছে যে কিভাবে হয়েছে, এখন তো ভিডিও প্রকাশিত হয়ে গেছে। তারপরে বিজেপি যদি বলে যে তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির মাপকাঠিটা বিজেপির জন্য কি? আমাদের রাজ্যের দুর্নীতিটা যদি বিজেপি মনে করে খুব গুরুতর বিষয়, তাহলে 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত অজিত পাওয়ার, যেটা প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এখানে আমরা যতজন অবিজেপি দলের প্রতিনিধি বলছে, আমরা কেউ অভিযোগ করিনি, স্বয়ং প্রধানমন্ত্রী 28শে জুন মহারাষ্ট্রতে পাবলিক মিটিংয়ে অভিযোগ করলেন অজিত পাওয়ার 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যামের নায়ক। 28শে জুন অভিযোগ করলেন, 2রা জুলাই সাড়ম্বরে তাকে দলে নিজের সরকারে নিলেন, অর্থমন্ত্রী করলেন, উপমুখ্যমন্ত্রী করলেন। তাহলে তো বলতে হবে যে বিজেপির দুর্নীতির মাপকাঠিটা এক্স্যাক্টলি কি। আজকে বিভিন্ন সময় বলা হচ্ছে দেশভক্তি, আরে দেশভক্তিটা কি? প্রধানমন্ত্রী বলছেন যাদের বেশি সন্তান, जो ज़्यादा बच्चे पैदा करते हैं, তাকে, মানে উনি কাকে মিন করছেন? আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, উনি পরবর্তীকালে তার মানে পাল্টে দিচ্ছেন, কিন্তু আমরা সকলে বুঝতে পারছি কি বলছেন। আর যদি ज़्यादा बच्चे पैदा करने वाले যদি বিজেপির কনসার্ন হয়, তো আমি জানতে চাইছি 10 বছরে যেসব রাজ্যের জন্মহার 2.5 বা 3-এর বেশি, সেই সব নিয়ে বিজেপি কি চিন্তা ভাবনা করলো? একটু আগে গর্গ বলেছে রাকেশ সিনহা, রাজ্যসভার সাংসদ, তিনি একটি বিল এনেছিলেন, প্রাইভেট মেম্বার বিল, সেটা প্রত্যাহার করতে তাকে বাধ্য করা হয়। তিনি বলেছেন যে বিজেপির লোকজন আমাকে বাধ্য করেছে। তাহলে এক্স্যাক্টলি বিজেপি যে অভিযোগগুলো করছে, ওই অভিযোগগুলো বেসিসটা কি? সন্দেশখালি বিজেপির জন্য খুব একটা বড় বিষয়। প্রধানমন্ত্রী বারবার বলছেন, বিজেপির টোটাল ইকোসিস্টেম বারবার বলছে সন্দেশখালি মিথ্যে, কতটা মিথ্যে সত্যি আমি ওই তর্কে যাচ্ছি না। আমি বলছি যদি বিজেপি আন্তরিক হয়, তাহলে এই প্রধানমন্ত্রীর সংসদ ভবনের প্রধানমন্ত্রীর একজন সংসদের নাম ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, পদকপ্রাপ্ত জাতীয় স্তরের মহিলা খেলোয়াড়রা করেছেন। তাহলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার নেতা, আপনার বিধায়ক কুলদীপ সেঙ্গার, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা, আপনারা তার পক্ষে মিছিল করেছিলেন। ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে সম্ভবত কোনো রাজনৈতিক দল সরাসরি একজন ধর্ষকের পক্ষে মিছিল করছে, বুক চিতিয়ে করছে, এর উদাহরণ হচ্ছে বিজেপি। তারপরে আপনারা বলছেন আপনারা নারী সুরক্ষা, নারী সম্ভ্রম নিয়ে কথা বলবেন, কোন মুখে বলবেন? এই কথাগুলো যখন আমরা তুলব, আপনারা এখানে নেহাত কাউন্টার করার জায়গা নেই। এখন টিভির ম্যাক্সিমাম হচ্ছে গদি মিডিয়া, সেখানে তো আপনি গলাবাজি করে আমাদেরকে আটকে দেবেন।
এবং সেখানে এমন প্যাটার্ন আমার গলাটা সত্যি আটকে যাবে আপনার কথাটাই, এবং অ্যাঙ্কারও সেখানে আমাকে দাবিয়ে দেবে। এখানে নয় ঋতব্রত বলতে দিচ্ছে বা এই প্যাটার্নটা এমন যে আমার কথা আটকানো যাবে না। ওখানে আপনি বলবেন ভারত ভ্রমণের মতো কুযুক্তি হয়? আপনি ইডি আনছেন বাংলার বাইরে থেকে, আপনি সিবিআই আনছেন বাংলার বাইরে থেকে, আপনি কেন্দ্রীয় বাহিনী আনছেন বাংলার বাইরে থেকে, আপনি এনআইএ আনছেন বাংলার বাইরে থেকে, এমনকি বিজেপি নেতারা গরম গরম ভাষণ দিয়ে এলাকায় দাঙ্গা করবেন, তারপরে সুরক্ষিত বেরিয়ে যাবেন, তার জন্য বিজেপি নেতাদের বডিগার্ড কেন্দ্রীয় বাহিনী, সেও বাইরে থেকে আসছে। তারপরে আপনি বলছেন যে ও বাংলাতে বাংলার কথা বলুন, অন্য রাজ্যের যুক্তি দেওয়া, অন্য রাজ্যের উদাহরণ দেওয়া যাবে না। এটা কুযুক্তি হলো না? আপনি আপনার বহির্রাজ্যের পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, ক্ষমতার শক্তি, অর্থনৈতিক শক্তি সব ঢেলে উজাড় করে আপনি বাংলা দখলে নিয়োজিত হবেন। আর আমরা উদাহরণ দিয়ে বলতে পারবো না যে মধ্যপ্রদেশের বিজেপি সরকার চোর। আমরা বলতে পারবো না যে আপনার নেতা বলেছেন অজিত পাওয়ার চোর, তারপরে এখন সেই প্রধানমন্ত্রীর পাশে বসে মিটিং করছেন। তো এইগুলো তো বারংবার চোখে আঙুল দিয়ে দেখতে হবে। মজার ব্যাপার হচ্ছে বিজেপি যেটা করেছে, বিজেপি এখন সায়ন কয়েকটা কথা বললাম, আমি সায়নকেও বলতে পারি যে যদি সায়ন আন্তরিকভাবে মনে করে যে এটা বাইনারি, কোনো বাইনারি সেট হচ্ছে, তাহলে বাইনারিটাকে ট্রাইনারি করার প্রথম শর্ত হলো নিজের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী নিয়ে ভোটটা নিজেদের সিম্বলে দেওয়া। আপনারা যদি নিজেদের সিম্বলের বদলে যদি পদ্মফুল সিম্বল করে দেন, যে কাস্তে হাতুড়ি বা হাত চিহ্ন থেকে আমি পদ্মফুলে দেবো, কেন কি তৃণমূলকে টাইট দেবো, তাহলে বাইনারিটা তো বাইনারি থাকবে, সেটা কোনোদিন ট্রাইনারি হবে না। তো এরকম অনেকগুলো উদাহরণ আরও কয়েকটা তুলে ধরতে পারি। আমি আবার শেষে বলে যাই যে এই যে ওবিসি রিজার্ভেশন নিয়ে কথা বলা হলো। আচ্ছা, এই ওবিসিতে মুসলমান সংযুক্তি হয়েছে, এটা কি আমাদের শেষ করতে হবে নির্দিষ্ট সময়? আমি জাস্ট এক লাইন। স্বয়ং প্রধানমন্ত্রী বারংবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে 70টি মুসলমান সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্তি করে তার আওতায় তাদেরকে রিজার্ভেশন দিয়েছিলেন। তাহলে প্রধানমন্ত্রী যদি মুসলমানদের ওবিসির আওতায় এনে রিজার্ভেশন দিতে পারেন এবং সেটা যদি ঠিক হয়, তাহলে বাংলাতে সিপিএমের আমলে যদি হয়ে থাকে এই নিয়মটা এবং পরবর্তীকালে আমাদের সরকারও সেটাতে সেই পথেই হেঁটে থাকে, তাহলে আপনারা বিরোধিতা করছেন কোন প্রিন্সিপালে? আপনারা বলবেন নিয়মটা ঠিক পালন হয়নি। নিয়মটা হচ্ছে অজুহাত। তার কারণ হচ্ছে আমরা জানি এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর বিচার ব্যবস্থাকে দুটো পকেটে রেখে বিজেপির রাজনৈতিক ভিত্তি। যেই দিন বিজেপি ক্ষমতায় যাবে বা এই দুটো ভিত্তির মধ্যে যেটা একদিন নড়বড়ে হবে, বিজেপির রাজনীতি রাতারাতি গোল্লায় চলে যাবে। তাই আমি আন্তরিকভাবে চাই যে সব রকমের ফুল, সব রকমের চিন্তা ভাবনা, রাজনৈতিক বিশ্বাসের মানুষ তারা প্রস্ফুটিত হোক বাংলার মাটিতে, কিন্তু তার দরুন বাংলার কথা বলতে হবে, বাংলার মানুষের কথা বলতে হবে, বাংলার প্রতি আন্তরিক হতে হবে, বাংলার মানুষের দুর্দশায় অশ্রু ব্যয় করতে হবে এবং বাংলার মানুষের শুভানুধ্যায়ী হয়ে রাজনীতিটা করতে হবে।